আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত একটি লাশঘর কেন্দ্রিক ঘটনা। এই ঘটনার শুরু হয়েছিল একটি বাসা থেকে, অর্থাৎ ওই বাসার একজন সদস্য সে আত্মহত্যা করার পর থেকেই ঘটনাটার সূত্রপাত হয়। যে বাসাটা ছিল সেটা ছিল একটা তিনতলা বাসা। তিনতলা বাসার একদম টপ ফ্লোরে, অর্থাৎ তিনতলায় দুটা ইউনিট ছিল। দুইটা ইউনিটের মধ্যে একটা ইউনিটে ওই লোকটা থাকতো। এই বাড়ির যে বাড়িওয়ালা ছিলেন, সেই বাড়িওয়ালার বড় ভাই সে মানসিক রোগী ছিল এবং প্রতিবন্ধী টাইপের ছিল, ভালো করে হাঁটতে পারতো না। এক পায়ে অনেক আগে থেকেই তার সমস্যা ছিল। তো যে কারণে কোনো রকমে নিজে যে কাজকর্ম করে খাবে, একদিকে হচ্ছে প্রতিবন্ধী মানসিক রোগী হওয়ার কারণে সে কিছু ভালোভাবে কথাও বলতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। মূল ঘটনাটা হয়েছিল আসলে তার প্যারালাইসিস হয়ে গিয়েছিল তার শরীরের বাম পা এবং বাম হাত সম্পূর্ণভাবে অকেজ হয়ে গিয়েছিল। তো এরপর থেকেই নিজে কোনো কিছু করে চলার মতো তার শক্তি বা সামর্থ্য কোনো কিছুই ছিল না। বেশ ছোটকালে হয়েছিল এটা। তো যেটা শোনা গিয়েছিল যে তার এই স্ট্রোক করার পরে সেই প্যারালাইসিসের সমস্যাটা হয়েছিল সম্ভবত তার বয়স যখন 20-21 বছর ছিল। তো এরপর থেকেই সে এরকমভাবে প্রতিবন্ধীদের মতো অবস্থা তার। তো এক পায়ে যেহেতু সমস্যা ছিল, সে সবসময় ওই যে যাদের পায়ে সমস্যা তারা যেরকম লাঠি ভর করে চলে, ওইরকমভাবে লাঠি ভর করে চলাচল করত। তো তার ছোট ভাই, তার নিজস্ব বাড়ি ছিল তিনতলা, ওই বাড়িতেই তার বড় ভাইকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল একটা রুমে। তো নিজে যেহেতু কোনো কিছু করে খাওয়ার মতো সামর্থ্য ছিল না, তার ছোট ভাই বেশিরভাগ সময় তার দেখভাল করত। তিনতলায় এক পাশে তার যেখানে রুম দিয়েছিল তাকে থাকার জন্য, ওখানেই সবসময় প্রতি 3 বেলা তাকে খাবারের ব্যবস্থা করা হতো, বা তার বাড়িতে রান্নাবান্না হলে কাজের লোক দিয়ে ওনার বাড়িতে ওনার সেই রুমে খাবার পাঠিয়ে দেওয়া হতো। এরকমভাবে চলছিল। তো ওনার বয়স ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে তার বয়স হয়ে যায় প্রায় 55 বছর। বৃদ্ধ শরীর, এই বয়সেও সে একটু হাঁটাহাঁটি করতো, বাইরে বের হতো, সবাই দেখতো, আশেপাশে যারা ভাড়া থাকতো তারা। তো এমন একটা সময় শুরু হয় যে সময়টাতে তার ছোট ভাই রেগুলার তাকে আর খাবার দিত না এবং বিভিন্ন সমস্যার কারণে তার ছোট ভাই তাকে দেখতে পারতো না। তো একটা পর্যায়ে হঠাৎ করে একদিন সকালবেলা যখন সে তার কাজের লোককে দিয়ে তার সেই ভাইয়ের রুমে খাবার পাঠায়, তখন সে কাজের লোক সেই তার ভাইয়ের দরজায় এসে অনেকক্ষণ ডাকাডাকি করে, নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তারপর যখন সেই কাজের লোক তার মালিককে বিষয়টা জানায়, তখন সে আসে, অর্থাৎ সেই প্রতিবন্ধী লোকটার ছোট ভাই সে আসে, সে দেখে যে দরজা ভেতর থেকে বন্ধ করা, কোনোভাবেই সে কোনো সাড়া শব্দ নাই, কোনো উত্তরও সে দিচ্ছে না ভেতর থেকে। ওই তিনতলা যে ফ্ল্যাটটা ছিল, ওই ফ্ল্যাটের অপর পাশে আরেকটা বিল্ডিং ছিল, সেটা 5 তলা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংয়ের জানালা থেকে আবার এই রুমটা দেখা যায়।
তো তারা কয়েকজন সবাই মিলে ওই বিল্ডিংয়ে যায়। যাওয়ার পরে তারা সরাসরি এই যেই ফ্ল্যাটে সেই প্রতিবন্ধী লোকটা থাকতো সেদিকে যখন তারা তাকায়, তখন জানালার ভেতর দিয়ে, জানালা খোলা ছিল, তারা স্পষ্টভাবে দেখতে পায় সেই প্রতিবন্ধী লোকটার নিথর দেহ ঝুলে আছে সিলিং ফ্যানের সাথে। লুঙ্গির একটা কাপড়, কোনো রশি বা দড়ি এরকম কিছুই না, লুঙ্গি পেঁচিয়ে সেই কাপড় দিয়ে সে ফাঁস নিয়েছে সেই সিলিং ফ্যানের সাথে। তারপর পুলিশকে কল করা হয়। যেহেতু শহর এলাকা, তারা নিজেরা সেই দরজা ভেঙে ভিতরে ঢোকার জন্য তারা এরকম চেষ্টা করেনি। পুলিশকে কল করার পর সেই দরজাটা ছিল টিনের দরজা, লোহার শিটের দরজা ছিল। তো যে কারণে পুলিশ মিস্ত্রি, লোহার সেই রড মিস্ত্রি এনে সেই দরজাটা কেটে তারা ভেতরে প্রবেশ করে দেখে যে সে ফাঁসিতে ঝুলে আছে। তো পুলিশ এই কেসটা সাধারণভাবে আত্মহত্যা বলেই ধরে নেয়। তো পরবর্তীতে সেই প্রতিবন্ধী লোকটার মৃতদেহটা, সেই লাশটা ওই এলাকার, অর্থাৎ ওই শহরের যে হাসপাতাল ছিল, হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। যে লাশ কাটা ঘরে সে লাশটা পাঠানো হয়েছিল, সেই লাশ কাটা ঘরের যে প্রধান কারিগর যিনি ছিলেন, ওনার নাম ছিল জব্বার মিয়া। তো জব্বার মিয়া ছিলেন ওই লাশ ঘরের প্রধান ডোম। তো ওনার কাছেই সে লাশটা পাঠানো হয়। তিনি সেখানে ওই সময়টাতে, যখন সকালবেলা তো সেই লাশটা পাঠানো হয়েছিল সে মর্গে, তো তিনি তখন ডিউটিতেই ছিলেন। তো সাথে সাথে লাশটা আনার পর পুলিশ তখন ওনাকে জানায় যে আপনি তাড়াতাড়ি কাজটা শেষ করেন। ওনার আবার কয়েকজন সহকারী ডোম ছিল, অল্প বয়সী, 20-25 বছর বয়স। ওনাদেরকে নিয়ে তিনি কাজ শুরু করে দেন। দরজা ভিতর থেকে তিনি লাগিয়ে দেন ভেতরে লাশ। তিনি ওনার কাজ শুরু করেছিলেন জব্বার মিয়া তার কাজ যখন শুরু করেন, তখন তিনি যখন ওই লাশটা যখন শোয়ানো হয় সেই ডোম ঘরে, লাশ কাটা ঘরের বেঞ্চের উপরে যখন লাশটাকে শোয়ানো হয়, তো তখন তিনি লাশের উপর থেকে সেই কাপড়টা সরান। সম্পূর্ণ কাপড়টা সরানোর পর দেখেন যে লাশের শরীর লুঙ্গি পরানো, আর কোনো কিছু নাই। মুখটা একদম বাঁকা হয়ে আছে বলতে, কথা বলতে গেলে বা অনেক লোকেদের দেখা যায় না যে তাদের মুখ একদিকে বাঁকা হয়ে গিয়েছে, এরকমভাবে তার মুখটা বাঁকা হয়ে গিয়েছিল। তো তিনি ভাবেন যে কি হয়তো প্রতিবন্ধী টাইপের ছিল। তো তিনি সর্বপ্রথম তিনি জানতেন না এই লোক সম্পর্কে, শুধু জানেন একটা লাশ আসছে, এই লাশটাকে পোস্টমর্টম করতে হবে। তো পরবর্তীতে উনি ওনার কাজ শুরু করেন। জব্বার মিয়া লাশ কাটা ঘরে, সেই হাসপাতালের সেই লাশ কাটা ঘরে দীর্ঘ 14 বছর যাবৎ তিনি কর্মরত আছেন। 14 বছরে বিভিন্ন জাতের, বিভিন্ন মানুষের, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, বিভিন্ন মানুষের লাশ তিনি কেটেছেন, পোস্টমর্টম করেছেন। ছোটোখাটো বিভিন্ন সমস্যায় তিনি পড়েছেন, সমস্যা তিনি ফেস করেছেন, প্যারানর্মাল, অতিপ্রাকৃত জিনিস তিনি ফেস করেছেন। তবে এবারে সেই প্রতিবন্ধী লোকটার লাশ কাটার সময় উনি ভিন্ন রকম অনুভূতি অনুভব করছিলেন। তো বিষয়টা ছিল এরকম, জব্বার মিয়া যেটা বলেন যে উনি যখন লাশের শরীর থেকে সেই লুঙ্গিটা সরিয়ে ফেলেন, তখন ওনার কেন যেন মনে হচ্ছিল যে লাশের শরীর যেন হালকা করে নড়ে উঠেছে। উনি সেটা প্রথমে বুঝতে পারেন। তো বুঝতে পারার পর তিনি স্বাভাবিকভাবেই ব্যাপারটা নেন যে না, ওটা মনের ভুল ছিল। তো সহকারী যে ডোম ছিল, তারা দুইজন কিন্তু ওনার সাথেই একই জায়গায় ছিল, পাশাপাশি দাঁড়িয়েছিল। তো তাদেরকে তখন তিনি জিজ্ঞেস করেন একটু মনের সন্দেহ দূর করার জন্য যে তোরা কিছু দেখছিস কিনা, লাশটা আমার মনে হলো একটু নইরা উঠছে, তোরা কিছু দেখছিস কিনা। তো এইভাবে তিনি বলছিলেন ওদেরকে। তোরা বলছে না, আমরা তো কিছু দেখি নাই, আপনি হয়তো মনের ভুল দেখেছেন আপনি, যাক আপনি আপনার কাজ শুরু করেন। তিনি ওনার কাজ শুরু করতে যাবেন। তো এমন সময় জব্বার মিয়া, ওনার কেন যেন মনে হলো যে ডোম ঘরের ভেতরের একটা শীতল ঠান্ডা হাওয়া ছিল। স্বাভাবিক পরিবেশে যেরকম টেম্পারেচার থাকে রুমের ভেতর, ওনার মনে হচ্ছিল যে কেন যেন এই রুমের টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তো উনি ওই রুমে যে ফ্যান ছিল, ওনার উপরে যে ফ্যানটা ছিল, সেই ফ্যানটা নষ্ট ছিল বেশ কয়েকদিন যাবৎ।
তো যে কারণে ফ্যানটা সারানো হয় নাই। তো ওনার প্রচণ্ড গরম লাগতেছিল। উনি তখন মানে একটা পর্যায়ে গরমটা উনি অনুভব করতে পারছিলেন, শুধু যে গরমটা উনি এতটাই অনুভব করতে পারছিলেন, ওনার কাছে অসহ্য লাগতেছিল। উনি বারবার বলতেছিলেন তার সহকারী ডোমদেরকে যে তোমরা কি কোনো মানে তোমাদের কি অস্বস্তি লাগতেছে বা তোমরা কি কোনো গরম বাতাস অনুভব করতেছো কিনা। তো ওরা বলতেছে না, আমাদের কাছে তো একদম স্বাভাবিক মনে হচ্ছে। তো তখন জব্বার মিয়ার এমন একটা পর্যায়ে তিনি পৌঁছান, মানে ওনার কাছে একেবারেই অসহ্য এবং অস্বস্তি লাগতেছে। ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব না লাশটা পোস্টমর্টেম করা। উনি তখন সেই সহকারী ডোমদেরকে বলেন যে তোমরা একটু কাজ শুরু করো, আমার একটু অস্বস্তি লাগতেছে, আমি টয়লেট থেকে আসি, আমার একটু বাথরুমে যেতে হবে। তো এই কথা বলে জব্বার মিয়া ডোমঘর থেকে বের হন এবং সরাসরি তিনি হাসপাতালের যে টয়লেট ওখানে আছে তিনি সেখানে চলে যান। জব্বার মিয়া তখন টয়লেটে প্রবেশ করেন। তিনি টয়লেট সম্পন্ন করে তার প্রাকৃতিক কাজ সম্পন্ন করে তিনি যখন দরজাটা খুলবেন বাথরুমের, ওনার এক মুহূর্তের জন্য ফিল হলো ওনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মানে এরকমটা তিনি কখনোই ফিল করেন নাই, কখনো অনুভব করেন নাই, এমনকি ওনার মনেও আসে নাই এই বিষয়টা। কিন্তু যখন তিনি বাথরুমের দরজাটা খুলতে যাবেন তখনই শুধু ওনার মনে পড়লো এই কথাটা যে ওনার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। তো তিনি একটু ভয় পেয়ে যান এবং সাথে সাথে তিনি ঘুরে পিছনে তাকান, দেখেন না, কিছু নেই। তিনি একটু ঘাবড়ে যান এবং আবারও তিনি দরজাটা খুলতে যাবেন। ঠিক সেই মুহূর্তে ওনার মনে হলো ওনার বাম কাঁধে কেউ একটা হাত রেখেছে এবং হাতটা কোনো নরম না, একদম শক্ত। উনি পাশ ফিরে বাম দিকে তাকান এবং দেখেন, উনি স্পষ্টভাবে নিজ চোখে তিনি এই জিনিসটা দেখেছিলেন। ওনার বাম কাঁধের উপর একটা হাত এবং হাতের 5টা আঙুলের মধ্যে কোনো মাংস নাই। মানুষের হাতের চামড়া থাকে, মাংস থাকে, কিছু নাই, একদম খোলা। মানে শুধুমাত্র 5টা আঙুলের সেই হাড়গুলো দেখা যাচ্ছে, আর কিছু নেই। তো এই জিনিসটা দেখে তিনি এক লাফ দেন এবং ভয় পেয়ে একটা জোরে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে উনি দেখতে পান ওনার কাঁধের উপর থেকে সেই হাড়টা, সেই কঙ্কাল আকৃতির হাড়টা সরে গিয়েছে। এটা শুধু তিনি দেখতে পেয়েছিলেন। এরপর তিনি কখন যে তাড়াহুড়ায় তিনি দরজাটা খুলে ফেলেন, খুলে তিনি একটা দৌড় দেন। তিনি আর পেছন ফিরে তাকানোর সাহস পান নাই যে এই হাড়টা কার ছিল, কোথা থেকে আসলো, হাতটা কোথায় চলে গেল, এগুলার ওনার ভাবার সময় পান নাই। তিনি এক দৌড় দিয়ে তিনি, দিনের বেলায় তো ছিল জিনিসটা, তো তিনি বাথরুম থেকে বের হয়ে তিনি মানে তাড়াতাড়ি করে তিনি হাসপাতালের সম্মুখ দরজায় এসে তিনি দাঁড়ান। তো দাঁড়ানোর পর অন্যান্য যে স্টাফরা আছে তারা তাড়াহুড়া করে ছুটে আসে জব্বার মিয়ার কাছে যে কি হয়েছে ভাই, আপনার কি সমস্যা, আপনি ভয় পেয়েছেন কেন। তো তখন তিনি বলছিলেন যে আমি এরকম আমি বাথরুমে দেখলাম। তো তারা বলতেছে কি আপনি আন্দাজে কথা বলতেছেন, কত মানুষ বাথরুমে যায় সব সময়, আপনি কি মনের ভুলে বা আপনি কি অসুস্থ। তো সে বলতেছে যে না, আমি তো অসুস্থ না, আমার একটা লাশ আসছে, আমার লাশ কাটতে হবে। তো কয়েকজন বলতে থাকে ওনাকে স্টাফ যে হ্যাঁ, লাশ কাটতে আসছেন তো, লাশ কাটবেন তো, তাই হয়তো একটু আপনার ডর দেখাইছে, আপনি আপনার কাজ শুরু করেন, ডর ভয় পায়েন না। তো এই কথা বলে যে যার মতো চলে যায়। জব্বার মিয়া তিনি কোনোভাবেই শান্ত হতে পারছেন না। তিনি এটা কি দেখলেন, মানে ওনার 14 বছরের এই ডোমের চাকরিরত অবস্থায় তিনি কখনোই সরাসরি এইভাবে কিছু দেখেন নাই, কিছু ফেস করেন নাই, কিন্তু জীবনের প্রথম তিনি এই জিনিসটা দেখেছেন। তিনি এই বিষয়টি নিয়ে চিন্তা করতেছেন, মানে ওনার সেই মানসিক অবস্থাটা নাই তিনি যে গিয়ে লাশ কাটবেন। তো একটা পর্যায়ে অনেকক্ষণ তিনি রেস্টরুমে বসে বসে অপেক্ষা করেন, তিনি ভাবেন, খাবার দাবার খান। তারপর তিনি যখন নিজেকে একটু সুস্থ বলে মনে হচ্ছে তখন তিনি উঠে সেই লাশ ঘরে যান। গিয়ে দেখেন যে অন্যান্য সহকারী ডোমরা যারা ছিল তারা প্রায় কাজ শেষ করে ফেলেছে। তো কাজ শেষ করার পর সেই সহকারী ডোমরা বলতেছে যে উস্তাদ, আমাদের কাজ তো শেষ, আপনার আর হাত বাড়াতে হবে না, আমরা কাজ করে ফেলাইছি। তো তারপর পুলিশ একটা সাদা ওই যে থাকে না ব্যাগের মতো, সেই ব্যাগের ভিতরে বলে যে লাশটা ব্যাগের ভিতরে ভরিয়ে দেন, আমরা সেই লাশের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেবো, সেখানে তারা গোসল করে কাফনের কাপড় পরাবে, সমস্যা নেই। তো জব্বার মিয়া সেই লাশটাকে ধরাধরি করে, তিনি নিজেই লাশটাকে সেই ব্যাগের ভিতরে, সাদা যে ব্যাগটা ছিল সেই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেন। জব্বার মিয়া এখানেও একটা জিনিস তিনি লক্ষ্য করেন
যে লাশটার চোখ বন্ধ অবস্থায় তিনি দেখেছিলেন। মানে ওনার তিনি মনে করতে পারতেছেন না, যে তিনি মানে ঠিকভাবে মনে করতে পারতেছেন না যে লাশের চোখ সেটা লাশ যখন প্রথম আনা হয়েছিল সে লাশের চোখটা কি খোলা ছিল নাকি বন্ধ ছিল তিনি মনে করতে পারতেছেন না তিনি কি দেখেছিলেন। কিন্তু তিনি যখন ব্যাগের ভেতরে লাশটা ঢোকাচ্ছেন ঠিক সেই সময় তিনি একটু খেয়াল করেন চোখের দিকে চোখ পড়ে, লাশের চোখের দিকে ওনার চোখ পড়ে এবং তিনি দেখেন যে লাশের চোখটা খোলা, একদম বড় বড় চোখ করে এক দৃষ্টে তাকিয়ে আছে মনে হচ্ছে জব্বার মিয়ার চোখের দিকে। তো তিনি তাড়াতাড়ি লাশটাকে ওই ব্যাগের ভিতরে ঢুকিয়ে তিনি চেইন আটকে দেন। তারপর সে পুলিশ কনস্টেবলদের হাতে সে লাশটাকে তুলে দেন। জব্বার মিয়া তখন মনে মনে একবার ভেবেছিলেন তিনি জিজ্ঞাসা করবেন ওনার সহকারী ডুমদেরকে যে লাশের চোখ কি আগে থেকেই খোলা ছিল কিনা নাকি শুধু উনিই দেখেছেন। তো এই কথাটা তিনি প্রথমে ভুলে গিয়েছিলেন, কিন্তু বিকেলবেলা যখন সেই ডুমদের সাথে আবারও তার দেখা হয় তিনি তখন মনে করে তিনি জিনিসটা জিজ্ঞাসা করেন সেই ডুমদেরকে যে তোমরা কি দেখছো কিনা লাশের চোখটা কি আগে থেকেই খোলা ছিল? আমি তো দেখলাম লাশের চোখ খোলা ছিল। তো ওরা বলতেছে কি বলেন আপনি এসব আন্দাজে, লাশের চোখ কোন সময় খোলা ছিল? লাশটা এখানে আনার পর থেকেই তো তার চোখ বন্ধ, এবং যখন আমরা ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিলাম তখনও তো লাশের চোখ বন্ধ ছিল, আপনি কি দেখছেন উল্টাপাল্টা? তো তখন জব্বার মিয়া তিনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না তিনি তার সাথে কি ঘটতেছে এবং সে কি দেখতেছে, এগুলো সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। সে একটু আতঙ্কিত থাকে ওই দিন, সারা রাত কাটে তার ভয়ে আতঙ্কে, তার সারা রাত কাটে। সে পরের দিন মসজিদের অর্থাৎ যে হাসপাতাল আছে, হাসপাতালে তো মসজিদ আছে, সে মসজিদের হুজুরের সাথে তিনি কথা বলেন এবং হুজুরকে বলেন যে হুজুর আমি তো বিগত 14 বছর যাবৎ আমি এই কাজ করতেছি, কিন্তু আমি তো কখনো এইভাবে সরাসরি দেখি না, আমার সাথে হঠাৎ করে কি ঘটতেছে এগুলা। তো হুজুর বলেন যে দেখেন আপনি লাশ নিয়ে কাজ করেন, তো অনেক সময় দেখা যায় যে আপনি বেশিরভাগ লাশ যেমন অ্যাক্সিডেন্টে বা আত্মহত্যাকারী লাশ বা মার্ডার হওয়া লাশ আপনার কাছে আসে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আত্মহত্যাকারী বা যে কোনো ধরনের লাশের সাথে খারাপ জিনের একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, খারাপ জিন সেই লাশটাকে তার নিজের আওতায় নিতে চায় বা সেই লাশ দিয়ে বিভিন্ন ধরনের ভেলকি দেখাতে সে চায়। তো হতে পারে আপনাকে ভয় দেখাইছে কোনো একটা কারণে, আপনি স্বাভাবিকভাবে থাকেন, ভয় পাওয়া যাবে না, বেশি বেশি আমল করবেন, দোয়া দুরুদ পড়বেন, এরকম ভয়ের কিছু দেখলে সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। তো হুজুরের কাছ থেকে এসব কথা শুনে মনে একটু সাহস নিয়ে তিনি আশ্বস্ত হন যে ভয় পাওয়ার কিছু নেই, দোয়া দুরুদ পড়বো, এটাই এনাফ। জব্বার মিয়া যেদিন সেই হুজুরের সাথে কথাবার্তা বলে, ওনার সেই সমস্যার কথাগুলো শেয়ার করে তিনি যান, সেদিন রাতের বেলা জব্বার মিয়া ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। জব্বার মিয়া স্বপ্নে যেটা দেখেছিলেন সেটা ছিল একটা লোক ওনার কাছে আসছে। লোকের চেহারা বোঝা যাচ্ছে না, লোকটা সাদা কাপড় পরা, মনে হচ্ছে কাফনে কাপড় পরা, এবং তার ফেস কিছুই দেখা যাচ্ছে না, বডি বোঝা যাচ্ছে যে একটা আস্ত মানুষ, একটু লম্বা টাইপের। সে এসে জব্বার মিয়াকে বলতেছে যে আমার তো লাশ লাগবো, আমাকে লাশের যোগান দিতে পারবি? আমার লাশের যোগান দিলে আমি তোর অনেক ধনরত্ন দিব। এইভাবে সে বারবার জব্বার মিয়াকে বলতেছিল। তো জব্বার মিয়া স্বপ্নের মধ্যে সে শুধু ওই লোকটার দিকে তাকিয়ে আছে এবং কথা শুনতেছে, সে কোনো আর নিজে থেকে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে নাই। তো ঘুম যখন ওনার সকালে ভাঙে তখন তিনি এই কথাটা মনে করতে পারেন তিনি রাতের বেলায় স্বপ্নটা দেখেছেন। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তিনি এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যান এবং তিনি বলেন যে না, দেরি করা যাবে না, যদি দেরি করি সমস্যাটা নিয়ে হয়তো আমার সাথে বড় ধরনের কোনো সমস্যা ঘটে যেতে পারে। তো তখন জব্বার মিয়া করলেন কি, ওই হুজুরের সাথে তিনি আবারও দেখা করেন এবং বলেন আপনি কি স্বপ্নের ব্যাখ্যা জানেন কিনা? স্বপ্নের ব্যাখ্যা যদি জানেন তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাকে বলে দিতে হবে। তো হুজুর বলেন যে কি স্বপ্ন দেখছেন আপনি বলেন। তো হুজুরকে জব্বার মিয়া বলতেছিল যে আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে একটা লোক আমার কাছে আসছে, এসে বলতেছে তার লাশ লাগবো, তার যদি আমি লাশের যোগান দিতে পারি সে আমার অনেক ধন সম্পদ দিব। এইভাবে সে বলতেছিল আমাকে বারবার। হুজুর এই কথাটা শুনে জব্বার মিয়ার মুখ থেকে এই কথাটা শুনে তিনি একটু অবাক হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন মনে মনে। তো বেশ অনেকক্ষণ ভাবার পর জব্বার মিয়া হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর কোনো সমস্যা নাকি, এই স্বপ্নটা কি কোনো
খারাপ ইঙ্গিত দিতেছে আমাকে? তো তখন হুজুর বলেন যে দেখেন, আমি তো আসলে স্বপ্নের ব্যাখ্যা এত ভালো জানি না, তবে আমি আপনার মুখ থেকে এই কথাটা শুনে যতটুকু আমি আন্দাজ করতে পারতেছি যে খারাপ কোনো জিনের কুনজর হয়তো আপনার উপর পড়ছে, আপনারা একটু সাবধানে থাকতে হইব। আপনি একটু নিজেরে সেফে রাখেন, বেশি বেশি দোয়া দুরুদ পড়েন, আর আমি কিছু কোরআনের আয়াত, নির্দিষ্ট আয়াত আমি দিয়ে দিতেছি আপনাকে, ওইগুলো আপনি বেশি বেশি তিলাওয়াত করবেন। যখন আপনি ভয় পাবেন, হয়তো আপনি খারাপ স্বপ্ন দেখছেন, ঘুম থেকে উঠে আপনি এগুলো তিলাওয়াত করবেন, এগুলো পাঠ করবেন, দেখবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো হুজুরের কাছ থেকে সেই পরামর্শগুলো নিয়ে জব্বার মিয়া বাড়িতে যান। ওনার বাড়ি ছিল হাসপাতালের পাশেই, একটু দূরে, বেশি একটা সময় লাগে না, হেঁটে যেতে 5-6 মিনিটের মতো সময় লাগে। তো বেশ অনেক দিন যাবতই কোনো কাজ আসছে না ওনার কাছে। তো হঠাৎ করে কল আসে, উনি ছুটিতে ছিলেন 2 দিনের। তো ছুটিতে থাকা অবস্থাতেই হাসপাতাল থেকে কল আসে যে আরেকটা লাশ আসছে, সেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই লাশটাকে পোস্টমর্টেম করতে হবে তাড়াতাড়ি। ওনার যে সহকারী ডুম ছিল, যারা টুকটাক মোটামুটি প্রায় কাজ পারত, তারাও নাকি ছুটিতে, এবং তারা ছুটিতে দেশের বাড়িতে চলে গেছে, তাদের দেশের বাড়ি অনেক দূরে, তো তারা আসতে পারবে না। তো জব্বার মিয়া যেহেতু ছুটিতে, এবং জব্বার মিয়ার বাসা হাসপাতালের কাছাকাছি, তো হাসপাতাল কর্তৃপক্ষ তখন জব্বার মিয়াকে এক প্রকার জোরাজুরি করতে থাকে যে এখন তো আপাতত কেউ নাই, আপনাকে কাজটা করে দিয়ে যেতে হবে। তো তখন জব্বার মিয়ার কি করবে, কিছু না পেরে তিনি আসেন হাসপাতালে। এসে দেখেন যে সেই মর্গের সামনে একটা স্ট্রেচারের উপর লাশ রাখা, লাশের উপর একটা চাদর, বিছানার চাদরের মতো বিছানো, এবং তিনি দেখেন যে বিছানার চাদরটা শুদ্ধ একদম লাল টকটক হয়ে গেছে রক্তে, লাশের রক্তে। তিনি একটু ফেসটা দেখার চেষ্টা করেন। জব্বার মিয়া যখন লাশের মুখের উপর থেকে চাদরটা সরান, ফেসটা দেখে এক মুহূর্তের জন্য জব্বার মিয়া আঁতকে ওঠেন। জব্বার মিয়া দেখেন লোকের ফেসটা, ওই লোকটার ফেসটা একদম থেতলে গেছে, মানে এমনভাবে থেতলে গেছে মনে হচ্ছে কোনো ভারী কিছুর সাথে খুব জোরে তার মুখের ধাক্কা লাগছে। চোখগুলো একদম গলে গেছে, মুখের অবস্থা একেবারেই, দাঁত, অনেকগুলো দাঁত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, নাক একদম সমান, নাকের যে হাড়, মানুষের নাকের হাড় যে একটু উঁচা থাকে, সেটা একদম মানে বাড়ির কারণে, ধাক্কার কারণে সেই নাকটা পর্যন্ত সমান হয়ে গিয়েছে। ফেসটা কোনোভাবেই চিনার মতো উপায় কারো নাই। চোখ দুটা খোলা অবস্থায় আছে, কিন্তু চোখের মনির বেশ আঘাতপ্রাপ্ত, চোখের মনিগুলো বেশি আঘাত পাইছে, মানে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম। তো আটকে উঠেন এই জিনিসটা দেখে এক মুহূর্তের জন্য, তিনি সাথে সাথে করেন কি, এই চাদরটা দিয়ে সাথে সাথে মুখ ঢেকে ফেলেন। তো তিনি মানে এরকম ভয়ানক অ্যাক্সিডেন্ট বা এরকম লাশ তিনি আর কখনো পোস্টমর্টেম করেন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলতেছে যে লাশটা এই কয়েকদিন লাশের কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় না, এই যে কারণে সেই কর্তৃপক্ষ বলে যে আপনি আজকে তাড়াতাড়ি এটা শেষ করে ফেলেন, শেষ করে আমরা সেটাকে ওতে ফ্রিজারে রেখে দিব। মুরগির ভিতরে যে থাকে না ফ্রিজার, কেমিক্যাল দিয়ে রাখে, বা ঠান্ডা বরফের রুম টেম্পারেচারের ভিতরে রাখে, ঠান্ডা টেম্পারেচার যে রুমে থাকে, তো ওই রুমে রেখে দিবে বলে দেয় সেই হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এটাও বলে যে আজকের মধ্যেই সেই লাশের পোস্টমর্টম করতে হবে। তো জব্বার মিয়া একা, ওনার সাথে আর কেউ নাই, তিনি নিজেই স্ট্রেচারটা ঠেলে নিয়ে যান ওনার ডুম ঘরের ভিতরে। তো সেই বেঞ্চের উপরে যেখানে উঁচা করে পাকা একটা টেবিলের মতো আছে, সেখানেই রেখে ওনাকে করতে হবে কাজটা। উনি লাশের পুরো শরীর থেকে চাদরটা সরান, নিজেই লাশের শরীরে হাত দিয়ে তিনি লাশটাকে রাখেন টেবিলের উপর। লাশটা ওজন ছিল মোটামুটি, তবুও কষ্ট করে তিনি টেবিলের উপর রাখেন। তো জব্বার মিয়া যেটা বুঝতে পারছিলেন যে লাশের শরীরটা তখনও গরম ছিল, মানে উনি সাধারণভাবেই ধরেন যে লাশটার মানে যে মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, তার হয়তো বেশিক্ষণ সময় হয় না, হয়তো ঘন্টাখানেকের ভিতরে, ঘন্টার বা আধা ঘন্টার মধ্যে সে মারা গিয়েছে। তো যে কারণে তার শরীর তখনও একটু গরম ছিল। তো লাশটাকে রাখার পর তিনি কাজ শুরু করেন। তখন যে সময়টা ছিল, অর্থাৎ লাশটা যখন আসছিল তখন ছিল সন্ধ্যার পর, মাগরিবের পর, যে কারণে
হাসপাতালে রোগীর তেমন কোনো ভিড় নাই, সরকারি হাসপাতাল তো 24 ঘন্টায় খোলা থাকে, তো টুকটাক মানুষজন আছে। তো সন্ধ্যার পর তো এই লাশঘরটাও ছিল একদম হাসপাতালের এক প্রান্তে, পুকুর পাড় ছিল সেই লাশঘরের পাশে পুকুর ছিল, বড় পুকুর হাসপাতালের, এবং পুকুরের ঘাটলা ছিল, পাকা করা ঘাটলা ছিল। জব্বার মিয়া যখন ওনার কাজ শুরু করেন, জব্বার মিয়া কাজ শুরু করেছেন 5 থেকে 6 মিনিটের মতো সময় হবে। ওই সময়টা পার হওয়ার পর জব্বার মিয়া যেটা ফেস করেন, ওই যে আগের মতো বারবার ওনার মনে হচ্ছিল, ওই যে প্রথমবার তিনি টয়লেটে গিয়ে যে ফেস করেছিলেন যে ওনার পিছনে কেউ হয়তো একজন দাঁড়িয়ে আছে, এরকমভাবে তিনি ওনার তখন ওই সময়টাতে, অর্থাৎ লাশ কাটার 5 মিনিটের মধ্যেই তিনি এই জিনিসটা ফেস করতে থাকেন যে ওনার রুমের ভেতর কেউ হয়তো আছে, কেউ হয়তো হাঁটাহাঁটি করতেছে ওনার রুমের ভেতর, উনি সেটা টের পাচ্ছিলেন। পায়ের আওয়াজও তিনি শুনতে পাচ্ছিলেন স্পষ্টভাবে। তখন তিনি পেছন ঘুরে তাকান, দেখেন কেউ নাই। তিনি আবার চারদিক ভালো করে তাকাতে থাকেন, দেখেন কেউ নাই। তিনি একটু ভয় পান, ভয় পেয়ে তিনি ডোম ঘরের দরজাটা খুলে দেন, কারণ ডোম ঘরের দরজাটা খুলে দিলে হয়তো দূর থেকে একটু হাসপাতালের মেইন উঠানটা দেখা যায়, সেখানে মানুষজন হাঁটাহাঁটি করলে তাদেরও দেখা যায়, তো একটু ভয় কম লাগবে। তো তিনি দরজাটা খুলে তিনি আবারও কাজ শুরু করেন। জব্বার মিয়া যখন আবারও তিনি কাজ শুরু করেন, তখন তিনি একটা ডাক শুনতে পান, এবং ডাকটা শুনে ওনার খুবই পরিচিত লাগছিল, এবং তিনি ধরেই ফেলেন যে এই ডাকটা ওনার একজন সহকারী ডোমের ডাক। সে ডাকতেছে। কোথা থেকে ডাকতেছে? পুকুর পাড়ের কাছ থেকে আওয়াজটা আসতেছে, তিনি এটা স্পষ্ট বুঝতে পারেন। তো তিনি আওয়াজটা শুনে, ওই লোকের ডাকটা শুনে তিনি একটু অবাক হয়ে যান যে সে তো বাড়িতে ছুটিতে, সে কি আসলো নাকি, বা সে ধরেই নিল যে হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো তাকে কল করছে তাড়াতাড়ি আসার জন্য, সে হয়তো আসছে। তো এই কথা ভেবে হাতের জিনিসপত্রগুলো সে টেবিলের উপরে লাশের পাশে রেখেই তিনি বের হয়ে যান। বের হয়ে তিনি পুকুর ঘাটলার দিকে তাকাতেই তিনি দেখতে পান যে সেই তার একজন সহকারী, 2জন ডুম আছে, এর মধ্যে একজন ছেলে, সে বসে আছে পুকুর পাড়ে সে পাকা ঘাটলায় সে বসে আছে পুকুরের দিকে তাকিয়ে। তো এটা দেখে একটু অবাক হন, যে মানে পিছন থেকে দেখে জব্বার মিয়া স্পষ্টভাবেই বুঝে যান যে এটা সেই ছেলেটাই, তার পরিচিত, তার সহকারী সেই ডুম। তো সে কাছে গিয়ে সে কাঁধের মধ্যে হাত রেখে সে বলে, তুমি এখানে এইভাবে পুকুরের দিকে তাকিয়ে বসে আসছো কেন? তুমি তাড়াতাড়ি ভিতরে আসো, আমি একা কাজ করতেছি। তো এই কথা যখন জব্বার মিয়া বলতে দেরি হয়েছে, কিন্তু সে যাকে তার সহকারী ডুম ভেবে তার কাঁধে হাত রেখে বলেছিল, ওই লোকটা তার দিকে তাকাইছে। মুহূর্তের মধ্যেই জব্বার মিয়া দেখেন, ওই যে লাশটা সে পোস্টমর্টেম করতেছে, সেই লাশের থেতলানো ফেসটা তিনি যেভাবে দেখেছিলেন, ঠিক সেম ফেস, থেতলানো অবস্থায়, একটু কোনো পরিবর্তন নাই। যেরকমভাবে তার ফেসটা ক্ষত বিক্ষত, রক্তে মাখামাখি করা ছিল, ঠিক সেইভাবেই ওই লোকটার ফেস। সে তাকিয়ে আছে জব্বার মিয়ার দিকে সরাসরি। জব্বার মিয়া এই দৃশ্যটা দেখার তিনি স্বাভাবিক থাকতে পারেন নাই, সাথে সাথে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। এবং জব্বার মিয়া যখন অজ্ঞান হয়ে পড়েন, তিনি গড়িয়ে সেই সিঁড়ি থেকে গড়িয়ে তিনি 6-7টা সিঁড়ি তিনি নিচে গড়িয়ে পড়ে, একটা সিঁড়ি অর্ধেক পানি ছিল, সেই পানিতে গিয়ে তিনি পড়েন। তো দূর থেকে যারা হাসপাতালের উঠোনে হাঁটাহাঁটি করছিল, কয়েকজন স্টাফ রাতের বেলা যারা ডিউটি করে, তারা দেখে ফেলে জিনিসটা। দেখে ফেলার পর তারা তাড়াহুড়ো করে তারা এসে দেখে যে জব্বার মিয়া এইভাবে পানিতে পড়ে আছে, তার সেন্স নেই। তাড়াহুড়া করে সবাই সেই জব্বার মিয়াকে নিয়ে তারা টানাটানি শুরু করে দেয়। তাকে কিভাবে তো ধরাধরি করে সবাই তাকে ইমার্জেন্সি ভবনে নিয়ে যায়, ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। এদিকে কিন্তু লাশ ঘরের দরজাটা খোলাই ছিল, ভেতরে লাশ ছিল। তো এই বিষয়ে আর কেউ মাথা ঘামায় নাই, সবাই চলে যায় জব্বার মিয়াকে নিয়ে সে ইমার্জেন্সি ভবনে। তো সেখানে যাওয়ার পর একজন ইন্টার্নে করা স্টুডেন্ট ছিল মেডিকেলের, তো তিনি ওনাকে ট্রিটমেন্ট করছিলেন। তো একটা পর্যায়ে যখন ওনার জ্ঞান ফিরে আসে, তখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল জ্ঞান ফেরার পরপর, যে কি হয়েছে আপনার সাথে একটু বলেন তো, আপনি অজ্ঞান হইলেন কিভাবে, আর আপনি কাজ ফালে পুকুর পাড়ে কেন গেছেন? উনি
একদৃষ্টে তাকায় আছে সবার দিকে, কিন্তু তিনি কোনো কিছু বলতে পারতেছে না। মানে তিনি যে কোনো উত্তর দিবেন সেই শক্তিটুকু ওনার ছিল না তখন। তিনি শুধু একদৃষ্টে সবার দিকে তিনি তাকায় আছেন। একবার ডাক্তারের দিকে তাকান, একবার ওনার অন্যান্য স্টাফদের দিকে তাকান, এইভাবে শুধু তাকায় থাকেন, কিন্তু কোনো উত্তর দিতে তিনি পারছিলেন না। তো ডাক্তার তখন বলেন একটু সময় লাগবে, উনি একটু রেস্ট করুক, আপনারা পরে আসেন বা আমরা পরে তাকে জিজ্ঞাসাবাদ করব। তো ওনাকে স্যালাইন লাগিয়ে সবাই কয়েকজন অপেক্ষা করে ইমার্জেন্সি ভবনের ভেতরেই, আর ডাক্তার চলে যায়। তো জব্বার মিয়ার হঠাৎ করে পুরোপুরি সেন্সটা যখন ফিরে আসে, তখন সে কয়েকজন স্টাফকে বলে যে ভাই, আমার সাথে তো এমন এমন কাহিনী ঘটছে, কয়েকদিন আগেও একটা লাশ নিয়ে এরকম আমি ভয় পাইছিলাম, এখনও আমি ভয় পাইছি, এবং এই ভয়টা খুবই বেশি মারাত্মক ছিল। আমি নিজের চোখে জিনিসটা দেখলাম, আমি যেই লাশের অ্যাক্সিডেন্ট করা থেতলানো সেই ফেস, আমি যেই লাশটার পোস্টমর্টম আমি করতেছিলাম, সেই লাশটাই আমি দেখলাম পুকুর পাড় থেকে আমাকে এই লোকটা, অর্থাৎ তার সহকারী ডোমের কথা সে বোঝাচ্ছিল, যে সে আমাকে ডাকছিল, আমি তার ডাক শুনে গেলাম পুকুর পাড়ে, গিয়া দেখি সে ওই লাশের ফেসটা তার মুখের মধ্যে সেম। তো এই জিনিসটা দেখে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তো এই কথা যখন স্টাফরা শুনে, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ জব্বার মিয়া তো বিগত 14 বছর যাবত এই হাসপাতালে কাজ করতেছে। তো এইভাবে উন্মাদের মতো আচরণ করা তো মানে তার ধর্ম না। সে যা বলতেছে অবশ্যই সেটা কিছু না কিছু হলেও তো সত্য। তো এই বিষয়টা নিয়ে তারা একটু মাথা ঘামায় এবং তারা নিজেদের মধ্যে একটু কথা বলতে থাকে যে আসলে তার সাথে কি হচ্ছে। জব্বার মিয়া তখন বলেন, আরে আমি তো দরজা খুইলা চলে আসছি, আমি তো দরজা খুইলা পুকুর পাড়ে গেছি, আপনারা দরজাটা লাগাইছেন কিনা, এদিকে লাশ তো খোলা অবস্থায় ডুম করে আছে। তো জব্বার মিয়া সেন্স মোটামুটি ফিরে আসে এবং তার শারীরিক যে শক্তি সামর্থ্য সেটাও মোটামুটি ঠিকঠাক। তো তিনি সাথে সাথে স্যালাইনটা খুলে ফেলেন, নিজ হাতেই স্যালাইন খুলে ওই জায়গায় তিনি একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নেন নিজে, এবং 2-3 জন স্টাফ যারা ছিল তার সাথে বসেছিল হাসপাতালের, তাদেরকে বলেন যে চলেন আমার সাথে ওই ঘরে, লাশ ঘরে চলেন, আমার তো ভয় করতেছে, আমি আজকে হয়তো কাজ করতে পারবো না, আমি লাশ ঘরটার তালা দিয়ে আসি, লাশের শরীরে একটু মেডিসিন ছিটিয়ে দিয়া আমি লাশ ঘরটার তালা দিয়ে আসি, আমার সাথে আসেন। জব্বার মিয়ার সাথে ওই 2 জন ডোম যায় সে লাশ ঘরে দরজাটা খোলাই ছিল, ভিতরে বাতিটা জ্বালানো অবস্থায় কিন্তু ছিল, কিন্তু যখন তারা ওই লাশ ঘরের সামনে পৌঁছায়, তারা সবাই ওই স্টাফ এবং জব্বার মিয়া নিজেই দেখতে পান যে ওই ভেতরের সেই ডুম লাশ কাটা ঘরের ভেতরের লাইটটা অফ করা। কিন্তু কে লাইটটা অফ করবে? কারেন্টও তো যায় নাই। ওনারও মনে হচ্ছে স্পষ্ট উনি লাইট অফ করে নাই, কোনো স্টাফও তো সেখানে একা যাবে না লাইট অফ করার জন্য। জব্বার মিয়া তিনি সাহস করে একজনকে নিয়ে তিনি রুমে প্রবেশ করে রুমের লাইটটা জ্বালান। রুমের লাইটটা জ্বালানোর পর জব্বার মিয়া সরাসরি লাশটার দিকে তাকান এবং দেখেন লাশের বুকটা কেউ যেন খুলে 2 ভাগে ভাগ করে রেখেছে। 2 ভাগে মানে মাঝখান থেকে লাশের বুকটা ফেরে কেউ যেন মানে বুকের দুই পাশে সরিয়ে রেখেছে। তো এই জিনিসটা তখন যিনি দেখেন, কাছে যান লাশটার কাছে, এবং যারা ছিল স্টাফ যারা ছিল তারা মানে বড় বড় চুপ করে লাশটার দিকে তাকায় থাকে তারা, এবং দেখে জব্বার মিয়াও সেখানে যান এবং দেখেন লাশের বুকটা একদম ফাড়া, বুক থেকে গলা থেকে পেট পর্যন্ত বুকের অংশটুকু পুরাটাই ফাড়া মাঝখান থেকে, এবং বুকের ভেতরে হার্ট, কলিজা, ফুসফুস এবং নাড়ি ভুঁড়ি কিছুই নাই, একদম খালি, কিছুই নাই, একদম খালি। এই জিনিসটা দেখা মাত্র যারা আছে তারা তো ভয় পেয়ে যায়, যে তারা বলতেছে যে জব্বার মিয়া এটা কি আপনি কি এই লাশের এগুলো কি করছেন, আপনি এই লাশের শরীরের অংশগুলো আপনি কি করছেন, কই ফালাইছেন, এগুলো আপনি কাইটা কই ফালাইছেন, আপনি কাটলেন কেন? বারবার তারা প্রশ্ন করতেছে জব্বার মিয়াকে। জব্বার মিয়া তো মানে সে কিছু বুঝতেছে না, সে বলতেছে আমি তো এই কাজ করি নাই, এই কাজ কে করছে? আমরা তো দরজা খুলে রেখে চলে গেছিলাম, এই কাজ কে করছে? কেউ কোনোভাবেই কোনো জবাবদিহি করতে পারতেছে না। জব্বার মিয়া বলে, না এটা স্বাভাবিক কিছু না, আমরা এখান থেকে বাইরে হয়ে নিলে আমাদেরও ক্ষতি হতে পারে। তো এই কথা বলে জব্বার মিয়া সবাইকে বের করে তিনি কিছু মেডিসিন সেই লাশের শরীরে তিনি ছিটাইয়া
তারপর তিনি সেই চাদরটা যেটা ছিল সেটা লাশের উপরে দিয়ে দেন। দিয়ে তিনি তাড়াহুড়া করে রুম থেকে রুমের লাইটটা জ্বালানো অবস্থায় তিনি বের হয়ে বাইরের দিকে তালা দিয়ে দেন। তালা দিয়ে বলেন, আজকের মতো আমরা এখান থেকে চলে যাই। কি ঘটছে এখানে, লাশের শরীরে যেগুলো নাই আমরা এখন আপাতত সেই হাসপাতালের বড় স্টাফদের সাথে আমরা আলোচনা করব না, এমনকি আপনারা যারা দেখছেন এটা কারোর সাথে শেয়ারও করেন না। এই কথা বলে দেন জব্বার মিয়া। বলে তিনি চলে আসেন। তো উনি বাসায় আসতে আসতে ওনার শরীরে এত পরিমাণ জ্বর আসে, উনি জ্বরের ঠেলায় তিনি কোনোভাবে হাঁটতে পারতেছেন না, এত পরিমাণ জ্বর ওনার আসে। এবং বাসাতে আসার পর ওনার ওয়াইফ দেখে বুঝতে পারে যে তার শরীর খুবই খারাপ। পরের দিন যখন হাসপাতাল কর্তৃপক্ষের বড় বড় ডাক্তার এবং স্টাফরা আসে, তখন দেখতে পায় যে ডোমঘর তালা দেয়া, ভিতরে লাশ দেখা যাচ্ছে, চাদর দেয়া, এবং তারা বুঝতে পারে যে হয়তো লাশের কাজ এখনো শেষ হয় নাই। তারা কল করে জব্বার মিয়াকে কল দেওয়ার পর জব্বার মিয়া কল ধরে বলে যে স্যার, আমার শরীর তো খুব অসুস্থ, খুব জ্বর আসছে শরীরে, আমি বাড়িতে রেস্ট নিতে চাইতেছি, আমি লাশটার কাজ পরে করব, আমি মেডিসিন দিয়ে আসছি। সে কিন্তু ঘটনাটার কথা সরাসরি বলতে পারতেছে না, কারণ যদি ডাক্তাররা জানতে পারে যে লাশের শরীরের ভেতরে এগুলো নাই, কলিজা, ফুসফুস, নাড়ি ভুড়ি এগুলো কিছুই নাই, তো সবাই হয়তো তাকে ধরবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে সে হয়তো কিছু করছে। তো এই কথাটা তাই জব্বার মিয়া ওদের সাথে শেয়ার করে নেয়। জব্বার মিয়া এই জিনিসটা নিয়ে খুবই ভয় পাচ্ছিল এবং কিভাবে কি হলো, তার সাথে এই কয়েকদিন ধরে কি হইতেছে তিনি এর কোনো ব্যাখ্যা কোনোভাবেই পাচ্ছেন না। ওই হাসপাতালের যে সহকারী ডোমরা ছিল তারা ফিরে আসছে, ছুটি থেকে তারা ফিরে আসছে। আসার পর জব্বার মিয়ার বাড়িতে সরাসরি তারা আসে, এসে দেখা করে। তো জব্বার মিয়ার যেহেতু ওই দুইজন লোক বিশ্বস্ত ছিল, একসাথে থাকে এবং জব্বার মিয়া তাদেরকে নিজ হাতে কাজ শিখিয়েছেন, তাই তিনি তাদের সাথে পরামর্শ করতে বসেন এবং বলেন যে দেখ, ওই যে প্রতিবন্ধী একটা লাশ আসছিল, আত্মহত্যা করা সেই লাশ পোস্টমর্টেম করার সময় থেকে যে সমস্যাটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই সমস্যাটা চলমান, আমার সাথে যে কি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। জব্বার মিয়া তখন গতকাল রাতের সন্ধ্যার পরের সেই অ্যাক্সিডেন্ট করা লাশের পোস্টমর্টেম করার সময়কার ঘটনাটা তিনি বলেন। সব কিছু তারা শুনে তারা নিজেরাই হতবাক হয়ে যায় এবং তারা বলে যে এগুলো কিভাবে সম্ভব, এবং তারা বলে যে আমরা দেখতে চাই কি হয়েছে। জব্বার মিয়া তার এরকম একটা শরীর নিয়ে সে তাদের সাথে যায়। জব্বার মিয়ার চেহারা এবং তার শারীরিক গঠন মনে হচ্ছিল আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে শরীরটা একদম শুকিয়ে গেছে কয়েকদিনের ভিতরে, একদম শুকিয়ে, মানে শরীরের অনেকগুলো হাড় একদম স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল তার, এরকম একটা অবস্থা হয়েছিল তার শরীরের কন্ডিশন। তো জব্বার মিয়া যান ওই দুইজন সহকারী ডোমকে নিয়ে সেই লাশ ঘরের দরজাটা খুলে তিনি সে লাশের কাছাকাছি গিয়ে লাশের উপর থেকে তিনি সরান সেই চাদরটা। সরানোর পর দেখে তাদের দুইজনকে দেখান যে দেখ, ভেতরে কিছু নাই, একদম খালি। কে এই কাজটা করছে আমি কিছুই জানি না, আমি বাইরে ছিলাম, আমি ইমার্জেন্সি রুমে অসুস্থ অবস্থায় ছিলাম, আমাকে স্যালাইন দেওয়া হয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু এই মধ্যখানের সময়টুকুতে কে এই কাজ করছে আমি নিজেও জানি না। কোনো মানুষের পক্ষে তো কে কাজ করা সম্ভব না, কারণ এই হাসপাতালের ভিতরে এত রাতে কে আসবে এগুলো নেওয়ার জন্য, বা কোনো মানুষ যদি আসেও এগুলো নিয়ে সে কী করবে, তার কি কাজ। তিনি বলেন যে ভিতরে কি আছে না আছে এগুলো তো আর হাসপাতাল কর্তৃপক্ষ দেখবো না, এক কাজ করি তাড়াতাড়ি সেলাই করে ফেল। মানে সে বলতেছে তার সহকারী ডুমদেরকে যে তুই তাড়াতাড়ি বুক থেকে একদম পেট পর্যন্ত সেলাই করে ফেল তাড়াতাড়ি। তো তারা এই কাজটা শেষ করে তারা তাড়াতাড়ি করে সেই ফ্রিজার রুম ছিল সেই রুমে ওই লাশটাকে রেখে দেয়। তো এরপর থেকে ওই যে দুইজন স্টাফ তারা প্রত্যেকেই দেখতে পেয়েছিল যে জব্বার মিয়ার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল। সে এক প্রকার মানে আস্তে আস্তে সে পাগলের মতো হয়ে যায়। সে চাকরি করতো ঠিকই, কিন্তু সে পাগলের মতো আচরণ করতো মাঝে মাঝে, এবং তার ভাবসাব এরকমটা ছিল, মনে হচ্ছিল সে লাশ দেখলেই খুব চেঁচিয়ে উঠতো, সে লাশ অনেক সময় দেখতেও পারতো না। আবার এমনটা হতো সে লাশ দেখলে অনেক আগ্রহী হয়ে যেত, মানে সে লাশ পাইছে মানেই যখন মর্গে লাশ আসতো সে খুব এক্সাইটেড হয়ে যেত, সে খুব মানে খুশি থাকতো যে আজকে সে
পোস্টমর্টম করতে পারবে, আজকে সে লাশ কাটতে পারবে, এরকম বলে বলে সে নাকি লাফালাফি করতো। তো এরকম একটা পরিবর্তন নাকি হঠাৎ করেই জব্বার মিয়ার মধ্যে ওই দুইজন সহকারী ডোম তারা মানে স্পষ্টভাবে তারা বুঝতে পারতেছিল। বেশ কয়েকদিন পর সেই দুইজন সহকারী ডোম তারা তারা ওই লাশ ঘরে যায়। একটা লাশ আসছিল, তারা শুনতে পায়, তারা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পারে যে একটা লাশ আসছে, সেটা নাকি জব্বার মিয়া মর্গে নিয়ে সে কাজ করতেছে। তো তারা এই কথাটা জেনে তারা আস্তে আস্তে আসে সেই লাশ ঘরে। আসার পর তারা যখন সেই লাশ ঘরের দরজার সামনে দাঁড়ায়, তারা ভেতরে তারা দেখতে পায় যে জব্বার মিয়া মানে মনের খুশিতে সে কাটতেছে, লাশ কাটতেছে, কিন্তু একদিকে সে লাশ কাটতেছে আর একদিকে সে সামনে তাকিয়ে থেকে কথা বলতেছে। তো এই জিনিসটা দেখে তারা একটু থমকে দাঁড়ায় এবং তারা মানে দেখার চেষ্টা করে যে জব্বার মিয়া আসলে কি করতেছে। তারা দূর থেকে এটা একটু লক্ষ্য করার চেষ্টা করে। তো দূর থেকে তারা যখন দেখে যে জব্বার মিয়া মনের খুশিতে সে লাশ কাটতেছে আর সামনে কারো দিকে তাকিয়ে সে কথা বলতেছে, কিন্তু ওই দুইজন ব্যক্তি সামনে কাউকেই দেখতে পাচ্ছিল না। কিন্তু তাদের কাছে এটা স্পষ্টভাবেই মনে হচ্ছিল যে জব্বার মিয়া হয়তো এমন কারোর সাথে কথা বলতেছে, এমন কয়েকজন ব্যক্তির সাথে, একজন না কয়েকজন লোকের সাথে হয়তো সে কথা বলতেছে, যে লোকগুলো তার সামনে লাশের সামনে ওই পাশে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে তাকিয়ে বারবার এদিকে সেদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে কথা বলতেছে। তো এই জিনিসটা তখন তারা একটু 10-15 সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এরপর সে তারা ডাক দে জব্বার মিয়াকে, এই চাচা কি হয়েছে আপনার? জব্বার মিয়া তো তাদের থেকে বয়সে বড়, তো যে কারণে তারা চাচা বলে ডাকতো। তো জব্বার চাচা কি হয়েছে আপনার? অনেক সময় তার উস্তাদ বলেও ডাকতো, অনেক সময় চাচা বলেও ডাকতো। তো তারা বলতেছে যে চাচা কি হয়েছে আপনার, কার সাথে কথা বলতেছেন? তো এই কথা যখন তারা বলে ডাক দেয়, তখন তিনি হঠাৎ করে চমকে উঠলে মানুষ যেরকম একটা হোঁচট খায় না, শারীরিক একটা কন্ডিশন যেভাবে শরীর যেরকম নাড়া দেয়, ঝাঁকুনি দিয়ে ওঠে, ঠিক ওইরকমভাবে তারা যখন ডাক দেয় সাথে সাথে মনে হচ্ছিল যে জব্বার মিয়ার শরীর ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর সে তাদের দিকে তাকিয়ে বলে, আমি কার সাথে কথা বলতেছি? কেউ তো নাই, তোরা হয়তো ভুল দেখছিস, ভিতরে তাড়াতাড়ি কাজ শেষ কর। এইরকমভাবে তারপরে তারা কাজ শেষ করতে থাকে। তো এই জিনিসটা তারা বেশ কয়েকদিন দেখেছে। তো এই ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 1 মাস যাবৎ সে ঘটনাটা চলে শুরু হওয়ার পর থেকে। তো 1 মাসের ভিতরে বেশ কয়েকটা লাশ তাদের হাসপাতালে আসে পোস্টমর্টম করার জন্য। তো অর্থাৎ ওই যে প্রথম তারা দেখেছিল যে জব্বার মিয়া অদৃশ্য কারোর সাথে হয়তো কথা বলতেছে, তো এই বিষয়টা তারা আরও অনেকবার তারা এই বিষয়টা লক্ষ্য করেছিল এবং এটাও তারা লক্ষ্য করেছিল যে জব্বার মিয়ার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং তার শরীর মনে হচ্ছে কঙ্কালের মতো রূপ নিতেছে। মনে হচ্ছে একটা অদ্ভুত রহস্যময় একটা মানব সত্তা জব্বার মিয়া, এরকমটা তাদের কাছে মনে হচ্ছিল। জব্বার মিয়া যখন প্রথম স্বাভাবিক অবস্থায় ছিল তখন সে নিজেই হুজুরের সাথে তার সমস্যার ব্যাপারে কথা বলেছিল, কিন্তু এরপর থেকে যখন সে নিজের জ্ঞান সে আস্তে আস্তে হারাতে থাকে, নিজের উপর সে কন্ট্রোল হারাতে থাকে, অসুস্থ হতে থাকে, এরপর থেকে সে নিজের ইচ্ছা করে কোনোদিনই কারোর সাথে এই ব্যাপারে সে শেয়ার করেনি, কোনো সমস্যার কথা সে শেয়ার করে নেই। তো দুইজন সহকারী ডোম যে ছিল তারা জব্বার মিয়ার এই অবস্থা দেখে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে জব্বার মিয়ার হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে বা হতে পারে কোনো প্যারানর্মাল সমস্যা হয়তো তার সাথে ঘটছে রেগুলার, যেই কারণে হয়তো তার এরকম একটা অবস্থা। তো যে কারণে তারা জব্বার মিয়ার পরিবারের সাথে সর্বপ্রথম আলোচনা করে। তো জব্বার মিয়ার পরিবারে তার ছেলে মেয়েরা ছিল, তার ওয়াইফ ছিল। তো তাদের সাথে ওই দুইজন ডোম প্রথমে কথাবার্তা বলে এবং বলে যে আপনারা ভালো কোনো হুজুর দেখান, আমাদের কেন যেন মনে হচ্ছে যে উনি অস্বাভাবিক কোনো শক্তি দ্বারা আক্রান্ত বা মানসিক ডাক্তার দেখাতে পারেন আপনারা। তো এই কথা বলার পর পরিবার নাকি অনেক চেষ্টা করছিল। তারা পরে জানতে পারে যে ওই পরিবার নাকি অনেক চেষ্টা করছে জব্বার মিয়াকে কোনো হুজুর দেখানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই রাজি হইতো না কোনো হুজুরের কাছে যাওয়ার জন্য। অথচ সে প্রথম দিকে নিজেই তাদের হাসপাতালের মসজিদের ইমাম সাহেবের সাথে সে নিজে কথা বলেছে, তার সমস্যার ব্যাপারে সে সমাধান জানতে চেয়েছে। কিন্তু এরকম বেশ সপ্তাহখানেক মাসখানেক কাটার পর থেকে সে পুরোটাই
পুরোপুরিভাবে সে চেঞ্জ হয়ে যায় এবং কোনোভাবেই তাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাওয়া পসিবল হয় নাই তার ফ্যামিলির পক্ষে। তো বেশ প্রায় ওই ঘটনাটা শুরু হওয়ার প্রায় 1.5 মাসের মতো সময় পার হয়ে যায়। তো সেই সহকারীর 2 জন ডুম তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে যেহেতু ওই জব্বার মিয়া তাদের উস্তাদ, তো উস্তাদের সমস্যা সমাধানে তারা নিজেরাই কাজ করবে। তো তারা করে কি, একজন কবিরাজের সাথে তারা আলাপ আলোচনা করে এই ব্যাপারে। বলার পর ওই কবিরাজ নাকি তাদের বলেছিল যে আপনি জব্বার মিয়াকে এখানে নিয়ে আসেন, আনার পর আমরা দেখব ওনার কি সমস্যা, তারপর সমাধান করার চেষ্টা করব। তো ওই 2 জন ডুম বলছিলেন যে ওনাকে তো কোনোভাবে এখানে আনা সম্ভব হবে না, উনি এতটাই ক্ষিপ্ত এবং এতটাই পাগলামি টাইপের মানুষ, পাগলের মতো তিনি ব্যবহার করেন, আচার আচরণ করেন, ওনাকে এখানে আনা কোনোভাবে সম্ভব হবে না। আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে যাইতেন ওনার বাড়িতে, উনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। তো সর্বপ্রথমে সে কবিরাজ রাজি হচ্ছিল না এবং তাকে যখন টাকা দেয়া হয় তারা নিজেরা বলে যে হ্যাঁ আমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে আমরা সাহায্য করব। তো টাকা যখন অগ্রিম দেয়া হয় সে কবিরাজকে, তখন সে আসার জন্য রাজি হয়। তো কবিরাজ বলে যে আমি তো আজকে যেতে পারবো না, আমাকে 2 দিন সময় দেন, আমার প্রচুর কাজ আছে, আমার কাজগুলো শেষ করে তারপর আপনারা আমার বাড়িতে আসবেন, আমি আপনাদের সাথে এসে জব্বার মিয়াকে দেখতে যাব। এই 2 দিনের মধ্যে জব্বার মিয়ার পাগলামিটা মনে হচ্ছিল আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং তার পরিবারের সাথে কথা বলেও তারা জানতে পেরেছে যে রাতের বেলা নাকি সে কোনোভাবেই থাকতো না ঘরে। সে বলতো আমার কাজ আছে, আমি বাইরে যাব, তোরা ঘুমায় থাক, এইভাবে নাকি সে বলতো। তো তারাও এই জিনিসটা লক্ষ্য করেছে যে সে কারোর সাথে কথা বলতো, অদৃশ্য কারোর সাথে কথা বলতো, পাগল যেরকম কোনো একদিকে তাকিয়ে কথা বলে, মানুষ তেমন পাত্তা দেয় না, তারা মনে করতেছে হয়তো নিজের মনে মনে নিজেই কথা বলতেছে, এরকমভাবে তারাও দেখতে পায় জব্বার মিয়ার এরকম পরিস্থিতি। 2 দিন পর যখন একদম বিকেলবেলা বলেছিল সে কবিরাজ আসার জন্য, তো ওই 2 জন সহকারী ডুম যান সে কবিরাজের বাড়িতে। তো যাবার পর সে কবিরাজকে সাথে নিয়ে প্রায় আধা ঘন্টা সময় লাগে, সাথে নিয়ে সরাসরি চলে আসে জব্বার মিয়ার বাসায়। জব্বার মিয়া যেখানে থাকতো সেখানে যাওয়ার পর তার পরিবারের সদস্যরা জানায় যে জব্বার মিয়া তো অনেক আগেই, ঘন্টাখানেক আগে সে ঘর থেকে বেরিয়ে গেছে। তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম কোথায় যাও, সে বলছিল আমি হাসপাতালে যাব, আমার কাজ আছে, এই কথা বলে তিনি বের হন। এখনও তো তিনি আসেন নাই। তো ওই 2 জন সহকারী ডুম কবিরাজকে সাথে নিয়ে তারা যান, হাসপাতালে যাচ্ছিলেন। এর মধ্যখানে তিনি ওই 2 জন ডুমের মধ্য থেকে একজন ডুম তিনি পকেট থেকে মোবাইলটা বের করে তিনি কল করছিলেন জব্বার মিয়াকে তিনি কল করছিলেন, কিন্তু ফোন বন্ধ বলছিল বারবার। তো তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে যাই, আগে হাসপাতালে গিয়ে দেখি তিনি হাসপাতালে হয়তো থাকবেন। তো হাসপাতালে আসার পর হাসপাতালে অন্যান্য কক্ষগুলো খোঁজার পরও তাকে পাওয়া যায় না এবং পরিশেষে তারা ঠিক করে যে আচ্ছা দেখি উনি কি লাশ ঘরে আছেন কিনা। তো লাশ ঘরের কাছে আসার পর যেটা দেখা যায় যে লাশ ঘরের ভিতরে লাশ ঘরের দরজাটা খোলা অবস্থাতেই ছিল এবং লাশ ঘরের ভিতরে ভিতরটা মনে হচ্ছে একেবারে তছনছ করা বলতে যে জিনিসগুলো গোছানো থাকে, সাজানো থাকে, সার্জিক্যাল যে যন্ত্রগুলা সাজানো থাকে, একটা জায়গায় রাখা থাকে, এরকম না। ঘরটা মনে হচ্ছে একেবারে এলোমেলো, মনে হচ্ছে যে ওই জিনিসপত্রগুলো দিয়ে সার্জিক্যাল বা পোস্টমর্টেম করার যে অস্ত্রগুলো আছে সেগুলো হয়তো কেউ ছোড়াছুড়ি করেছে, চারিদিকে ছিটিয়ে একটা ওই জায়গায় আর একটা অন্য জায়গায় এভাবে পড়ে আছে, সম্পূর্ণভাবে উলট পালট অবস্থা ওই লাশ ঘরের ভিতরে। তো এই জিনিসটা দেখে তারা একটু অবাক হয় এবং তারা মনে মনে ভয় পায় যে কোথায় জব্বার মিয়াকে এখানে আসছিল, জব্বার মিয়ার কাছেই তো সবসময় লাশ ঘরের চাবি থাকে, তাহলে এই দরজা খুললো কে আর ভিতরে কে এরকমভাবে উলট পালট করলো। তারা মনের সন্দেহতা দূর করতে তারা একটু বাইরে এসে যখনই তারা পুকুর পাড়ের দিকে তাদের নজর যায়, কবিরাজ এবং ওই 2 জন সহকারী ডুম যেটা দেখতে পায়, জব্বার মিয়া উল্টো হয়ে সে পড়ে আছে অর্ধেক পানিতে, অর্থাৎ যেই সিঁড়িতে
যেই সিঁড়িতে সে পড়েছিল, পাকা ঘাটের যে সিঁড়িতে সে পড়েছিল, সেই সিঁড়িটাতে অর্ধেক পানি। তো সেখানে সে পড়ে আছে। তো তাড়াতাড়ি করে তারা সেখানে যায়, গিয়ে দেখে জব্বার মিয়া পানিতে উল্টো হয়ে পড়ে আছে, এবং তারা মনে করে যে হয়তো অজ্ঞান হয়ে তিনি পড়ে গেছেন। সাথে সাথে তারা কবিরাজ উপরেই দাঁড়িয়েছিল, আর 2 জন সহকারী ডুম তাদের উস্তাদকে তারা তোলার জন্য তারা সেখানে যায়, এবং তারা উস্তাদকে সোজা করে তোলার পর তারা দেখতে পায় উস্তাদের মুখ একদিকে বাঁকা হয়ে আছে, এবং মুখের অবস্থা মুখটা একদিকে বাঁকা হয়ে আছে এবং মুখের অবস্থা থেতলানো। মনে হচ্ছে খুব জোরে সে এই পাকা ঘাটে সে মুখ থুবড়ে পড়েছে, যে কারণে তার মুখের অবস্থা একদম সমান হয়ে গিয়েছে, এবং বোঝা যাচ্ছে কিছুটা তার মুখের ঠোঁট দুইটা একদিকে বাঁকা হয়ে গেছে। এরকমভাবে দেখা যাচ্ছে জব্বার মিয়ার দেহটা, এবং তারা সেখানে স্পষ্টভাবে বোঝা যায় যে জব্বার মিয়ার বেঁচে নাই। এটা তার নিথর দেহ। সেই নিথর দেহ সে পুকুর ঘাটে পড়েছিল একা, কেউ ছিল না তার সাথে। আশেপাশের পরিবেশ তাদের কাছে একদম গা ছমছমে মনে হচ্ছিল এই মুহূর্তে কেউ হয়তো পুকুরের ভেতর থেকে উঠে আসবে, দানব আকৃতির কোনো জিনিস হয়তো পুকুরের ভেতর থেকে উঠে এসে জব্বার মিয়াকে টেনে নিয়ে যাবে এবং তাদেরও ক্ষতি করবে। 2 জনের এই জিনিসটা ফিল হচ্ছিল, তারা দুজনেরই সেম অবস্থা। কবিরাজ তখন সেখানে দাঁড়িয়ে তিনি বলছিলেন তাকে তুলে নিয়ে আসো তোমরা তাড়াতাড়ি। তো সবাই ডাকাডাকি শুরু করে, হাসপাতালের সব স্টাফরা চলে আসে পুকুর পাড়ে এবং দেখে জব্বার মিয়ার এই অবস্থা। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জব্বার মিয়ার দিকে। জব্বার মিয়ার এই কি অবস্থা হয়েছে, কেউ কিছু কোনোভাবেই টের পাচ্ছিল না। অনেক স্টাফরা তারা বলছিল যে ঘন্টা কয়েক আগে তো আমি দেখেছিলাম জব্বার মিয়া হেসে হাসপাতালে আসছিল, এসে সে ডুমঘরের দিকে যাইতে আমি তাকে দেখেছিলাম, সে ডুমঘরের দিকে যাইতেছে। তো আমরা মনে করলাম স্বাভাবিক, একজন ডুম তো ডুমঘরে যাবেই, তার কাজ থাকতেই পারে। তা আমরা এতটার পাত্তা দেই নাই। তো এরপরেই এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে যায়। কবিরাজ তখন একটা কথাই বলেছিলেন সেই 2 জন সহকারী ডুমকে, যে ওনাকে বাঁচানো গেল না। শুধু এই কথাটাই তিনি বলেছিলেন ওই 2 জনকে, এবং 2 জনকে বলেন যে আপনারা পরে সময় করে আমার সাথে একবার দেখা করবেন। তো পরবর্তীতে পরিবারের সদস্যরা এটা জানতে পারে এবং তারা এসে তাদের পরিবারের এই জব্বার মিয়ার এই অবস্থা দেখে তারা কান্নাকাটি শুরু করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের অনেক স্টাফরা তারা চোখের পানি ফেলতে থাকে যে একজন প্রবীণ ডুম এত বছর ধরে তাদের হাসপাতালে কাজ করতেছে, তার এই অবস্থা, এইভাবে তার মৃত্যু হয়েছে। কে বা কারা তাকে মারলো, কোনোভাবেই তাকে কি মারলো নাকি সে নিজেই মারা গিয়েছে কোনো কারণে, তারা কোনোভাবে বুঝতে পারতেছে না। হাসপাতাল কর্তৃপক্ষ তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য, কারণ ওই দিকে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যে কারণে কোনোভাবে বুঝতে পারা যাবে যে আসলে জিনিসটা কি হয়েছিল। তো সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ আসার পর তারা কর্তৃপক্ষকে জানায় হয়তো তার মানসিক সমস্যা ছিল, তো হয়তো সে পুকুর পাড়ে আসছিল কোনো কাজে, মুখ থুবড়ে পড়ে গিয়েছে। মুখ থুবড়ে পড়ে মাথায় ব্রেইনে আঘাত খাওয়ার ফলে হয়তো সে মারা গিয়েছে, এই কথা বলে দেয় সেই পুলিশদেরকে। তো পরবর্তীতে তার পোস্টমর্টেম নাকি পুলিশ এখানেই করায়, এবং যে 2 জন সহকারী ডুম ছিল তারাই নাকি জব্বার মিয়ার পোস্টমর্টেম করে। স্বাভাবিকভাবেই তারা পোস্টমর্টেম শেষ করে পুলিশের কাছে দেয়, পুলিশ তারপর আস্তে আস্তে ফ্যামিলির কাছে দেয়। তো জব্বার মিয়ার গ্রামের বাড়ি ছিল অনেক দূরে। তো পরবর্তীতে জব্বার মিয়ার সেই লাশ নিয়ে তার পরিবারের সদস্যরা চলে যায়। 2 জন যে সহকারী ডুম ছিল তাদের মনে পড়ে বেশ কয়েকদিন পর, ওই ঘটনার প্রায় সপ্তাহখানেক পর তাদের হঠাৎ করেই মনে পড়ে যে কবিরাজকে তারা এনেছিল জব্বার মিয়ার সমস্যাটা সমাধানের জন্য, যে কবিরাজের সাথে তারা কথা বলেছে, সেই কবিরাজ তো বলেছেন তাদেরকে যে ওই কবিরাজের সাথে যেন দেখা করে সময় করে। তো তারা 2 জন চলে যায় সরাসরি সেই কবিরাজের বাড়িতে। সেখানে যাওয়ার পর কবিরাজ তাদেরকে বলেন ভেতরে এসে বসো। তো ভেতরে যাওয়ার পর কবিরাজ ওই 2 জনকে বলতে থাকেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তো বলতেছে যে জব্বার মিয়া মুখ থুবড়ে পড়ে গিয়ে সে মারা গিয়েছে ব্রেনে আঘাতকে, কিন্তু আমি বলবো এটা কিছুই নাই। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি
যে জব্বার মিয়া খুব খারাপভাবে, খুব মারাত্মকভাবে সে পজেসড ছিল এবং খুব খারাপ জাতের জিন, কিছু জিন তার উপর ভর করেছিল এবং তাকে কন্ট্রোল করছিল, এবং সেই জিনগুলো তাকে দিয়ে লাশের যোগান, মানে তারা ওই খারাপ জিনগুলোর প্রয়োজন ছিল লাশ, সেই লাশ জব্বার মিয়াকে দিয়ে তারা সেই লাশ নিত। লাশ নিয়ে তারা লাশের ভেতরের নরম নরম অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা নিয়ে যেত। তারা নিয়ে কি করত? তারা নিয়ে অনেকে খাইতো, অনেকে বিভিন্ন ধরনের কাজ করত সেই জিনগুলো, এবং সেই লাশগুলো যেন বিনা বাধায় তারা পায়, সেই কারণে তারা জব্বার মিয়াকে বশ করে, জব্বার মিয়ার নিয়ন্ত্রণ তারা নেয়, এবং সেই জব্বার মিয়ার সাহায্যেই ওই খারাপ জিনগুলো তারা এই লাশ নিত, লাশের শরীরের ভিতরে নরম নরম অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা নিয়ে যেত। এবং কবিরা যেটাও বলে যে ওই খারাপ জিনগুলোই জব্বার মিয়াকে মেরে ফেলে পরবর্তীতে, কারণ জব্বার মিয়াকে তারা নাকি জানতে পেরেছিল যে জব্বার মিয়াকে তারা বশ করে রাখতে পারবে না, কারণ তোমরা দুইজন আমার সাথে কথা বলতে আসছিলে। আমি যদি জব্বার মিয়ার সাথে দেখা করতে পারতাম, আমি ঠিকই ওই খারাপ জিনগুলোকে তাড়িয়ে দিতে সক্ষম হতাম। তো তারা এই বিষয়টা আগে থেকে টের পেয়ে তারা জব্বার মিয়াকে মেরে ফেলে। কিন্তু সেই কবিরাজ তার শক্তি বলে তার পরিচিত জিনদের মাধ্যমে সেই তথ্যটা জানতে পারে। এই বিষয়টা সে পুরোপুরিভাবে ক্লিয়ার হয় এবং সে বলে ওই দুজনকে যে তার মৃত্যু স্বাভাবিক অবস্থায় ছিল না, এটা একটা হত্যাযজ্ঞ ছিল, খুবই ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল কিছু ভয়ঙ্কর শক্তিশালী খারাপ জিন। তো এই কথা শুনে তারা খুবই দুঃখ প্রকাশ করে ওই দুইজন ডুম যারা ছিলেন, একজনের নাম ছিল রাসেল ভাই, আরেকজনের নাম ছিল মুমিন ভাই। এই দুইজন ব্যক্তি খুবই দুঃখ প্রকাশ করে এবং তারা বলে, কয়েকদিন আগে যদি সেই কবিরাজের সাথে আমরা দেখা করতে পারতাম, কবিরাজকে আমরা নিয়ে যেতে পারতাম জব্বার মিয়ার কাছে, মানে তাদের উস্তাদের কাছে। তারা বলতেছিল উস্তাদের কাছে যদি নিয়ে যেতে পারতাম তাইলে হয়তো উস্তাদকে বাঁচানো সম্ভব হইতো। তো কবিরাজের কাছ থেকে এই কথা শোনার পর তারা খুবই দুঃখ প্রকাশ করে এবং কবিরাজ এটাও বলে দেন যে আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলেছি, তোমাদেরকে এই কথাগুলো যে বলেছি, তোমরা কিন্তু এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না, এই কথাগুলো মানুষের সাথে জানাজানি হয়ে গেলে পরে সমস্যা হতে পারে। তো পরবর্তীতে ওই দুইজন ডোম, অর্থাৎ রাসেল এবং মুমিন ভাই, দুইজনে মিলেই ওই হাসপাতালের লাশঘরটা টিকিয়ে রেখেছেন এবং তারা দুজনেই সেখানে কাজ করতেন। তো নতুন করে আর কোনো ডোমকে সেখানে আনা হয় নাই। দুইজনে যেহেতু মোটামুটি পারফেক্ট, ভালোভাবে কাজ করতে পারতেন, তাদেরকেই রাখা হয়েছিল। তো প্রায় 1 মাসের মতো, অর্থাৎ জব্বার মিয়া মারা যাবার প্রায় 1 মাসের মতো সম্পূর্ণ বন্ধই ছিল ওই লাশঘরটা। তো এর পরবর্তীতে কাজ শুরু হলে আস্তে আস্তে সপ্তাহে প্রায় 1-2টা লাশ আসতোই সেই হাসপাতালে, মর্গে। তো একটা সমস্যা মুমিন এবং রাসেল ভাই কিছুটা ফেস করতে পারছিলেন পরবর্তীতে, যখন তারা নতুন করে কাজ শুরু করছিলেন। তো রাতের বেলা, শুধুমাত্র রাতের বেলা যখন তারা এখানে ডিউটি করতেন এবং সে কাজগুলো করতেন, তখন তাদের মনে হতো যে জব্বার মিয়ার কণ্ঠে কেউ যেন ডাকতেছে, এবং সেই ডাকটা ওই পুকুর পাড়ের পাকা ঘাটলা থেকে সেই ডাকটা আসতেছে। তো এই জিনিসটা তারা ফেস করতেন, দুজনেই শুনতেন। এমনকি তাদের মনে হতো তারা দুজনেই, মুমিন এবং রাসেল ভাই, যখন তারা রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা, দিনের বেলা তারা কোনো সমস্যা ফেস করতেন না, দুজনেই রাতের বেলা দেখতেন মাঝে মাঝে যে ডোম ঘরের সামনে দেয়ালে কিন্তু 2-3টা জানালা আছে, তো কাচের জানালা ওপারে দেখা যায়। তো মনে হতো তারা কাজ করার সময় হঠাৎ করে যখন তাদের নজর পড়তো ওই জানালায়, তখন তারা দেখতো যে জব্বার মিয়া দাঁড়িয়ে আছে ওই জানালা, এবং সে জানালা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে আছে ওই দুইজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে সে জব্বার মিয়া। মুমিন ভাই এবং রাসেল ভাই দুজনে কিন্তু এই জিনিসটা দেখতে পেয়েছিলেন বেশ কয়েকবার। তো এই ভয় এবং এই সমস্যার কারণে তারা ওই কবিরাজ এবং হুজুরের সাথে, ওই মসজিদের হুজুর দুজনের সাথে তারা আলোচনা করে। তো করার পর হুজুর এক ধরনের ট্রিটমেন্ট দিয়ে দেন তাদেরকে, এবং সেই কবিরাজও তাদেরকে কিছু
রিচুয়াল করার পদ্ধতি তাদেরকে কিছু বলে দেন। হুজুর সাধারণভাবে পানি পড়া তাবিজ এবং কিছু আয়াতের কথা তিনি বলে দেন যে এগুলো নিয়মিত যেন আমল করেন। আর ওই কবিরাজ তখন তাদেরকে বলেন যে তোমাদেরকে একটা ছোট কাজ করতে হবে, এই কাজটা করলে হয়তো তোমাদের সাথে বা তোমরা যেটা ফেস করতেছো তোমাদের হয়তো মনের ভুলও হইতে পারে, সেটা হয়তো চলে যাবে। তো কবিরাজ নাকি ওই মুমিন এবং রাসেল ভাইকে বলেন যে তুমি একটা কর্পূরের ব্যবস্থা করো। কর্পূর প্রায় 200 বা 300 গ্রামের মতো কর্পূর লাগবে, সে কর্পূরগুলো তুমি নিয়ে আসবা তোমরা দুজনকে। তো কর্পূর আনার পর তারা ওই কবিরাজ বলে দেন যে 100 গ্রামের মতো কর্পূর গুঁড়া করে পুরো লাশ ঘরের ভিতরে এবং লাশ ঘরের চারপাশে ভালো করে ছিটিয়ে দিতে হবে। আর বাকি যে 2 বা 100 গ্রাম কর্পূর থাকবে সে কর্পূর একটা মাটির পাতিলে নিতে হবে। মাটির পাতিলে নিয়ে সে কর্পূরের মধ্যে আগুন ধরিয়ে সেই কর্পূরের পাতিলটা, আগুন ধরানো সেই কর্পূরের পাতিলটা সেই পুকুরের পাকা ঘাটলায় রাখতে হবে, রেখে দিতে হবে। এই কথা তিনি বলে দেন। তাহলেই হয়তো সমস্যার সমাধানটা তোমাদের হয়তো আর তোমরা আর কোনো জিনিস ফেস করবে না। তো এই কথা বলে দেন সেই কবিরাজ। তো কবিরাজের কথা মতো রাসেল এবং মুমিন ভাই তারা বেশ কয়েকশো গ্রাম কর্পূর কিনে আনেন। এনে তারা কবিরাজের কথা মতো সেই কর্পূর গুঁড়ো করে সে লাশ ঘরের ভিতরে এবং বাইরের দেয়াল ঘেঁষে তারা ছিটিয়ে দেয়। দিনের বেলা বা কবিরাজ বলেছিল যে দিনের বেলা, রাতের বেলা করার দরকার নেই, দিনের বেলা যে কোনো একটা সময়ে কাজটা করে ফেললেই হবে। তো পরবর্তীতে রাসেল এবং মুমিন ভাই একটা মাটির পাতিলে বেশ কয়েকশো গ্রাম কর্পূর নিয়ে সেই কর্পূরগুলোতে আগুন ধরিয়ে দেন। আগুন ধরিয়ে তারা রেখে দেন সেই পুকুর পাড়ে, যে ঘাটলা ছিল পাকা ঘাটলা, ওই ঘাটলাতে তারা সেই আগুন ধরানো কর্পূরে আগুন ধরানো মাটির পাতিলটা রেখে দেয়। তো বেশ অনেকক্ষণ কর্পূর কিন্তু খুব ভালো আগুনে জ্বলে। তো সেই আগুন অনেক জ্বলছিল, অনেকক্ষণ যাবৎ দাও দাও করে জ্বলছিল। তো জ্বলার পর আস্তে আস্তে নিভে যায়। তো ওই কবিরাজ বলেছিল যে নিভে যাওয়ার পর যে অংশটুকু বেঁচে থাকবে তলানিতে, সেই অংশটুকু পানিতে ফেলে দিতে, পুকুরে পানিতে ফেলে দিতে। তো এরপর মুমিন এবং রাসেল ভাই দুজনেই ওই পাতিলের পানিটা পুকুরে ফেলে দেয় এবং পাতিল সমেত তারা পুকুরের পানিতে ফেলে দেয়। তো এর পরবর্তীতে তারা হুজুরের দেয়া সেই ট্রিটমেন্টও তারা নিয়মিত পালন করছিল এবং কবিরাজের দেয়া এই জিনিসটা তারা পালন করে, রিচুয়ালটা পালন করে তারা। তো এরপর থেকে তারা কাজকর্ম করতেন আর কোনো প্রকার তারা ভয় পেতেন না। এবং যে সমস্যাটা তারা ফেস করেছিলেন যে পুকুর পাড় থেকে জব্বার মিয়ার কণ্ঠে ডাক শোনা যেত বা জব্বার মিয়ার একটা ছায়া আকৃতি দেখা যেত জানালার পাশে, তো এই জিনিসটা তারা পরবর্তীতে কোনোদিন আর ফেস করে নেয়। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের সংগ্রহে থাকা সেই ঘটনাগুলো আপনারা পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।